মিলিত হই এমন একজন আমাদের সংগঠনের বীর সংগঠনের স্মরণে, যে এই অঞ্চলকে প্রাণমুক্ত করবার জন্য নিজের প্রাণ বলিদান করেছে। সুতরাং আজকের এই সভায় সভাপতিত্ব করবার জন্য আমি ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড অয়নাংশু সরকারের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব সৌরভটাকে দেখে নিতে হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক আমরা সৌরভ চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যারা রাজ্য কমিটির সদস্য আছে, রানা, অঙ্কিতা, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জয়দীপ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই দিলীপ মণ্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। সব কমরেডদের উঠে দাঁড়ানোর অনুরোধ করছি। শুরু। বসুন কমরেড। আমরা প্রত্যেক দিন এই দিনটাতে মিলিত হই। আজকে আমাদের এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক তমনাশ চৌধুরী, আমাদের রাজ্যের নেতৃত্বরা, এই জেলার নেতৃত্বরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে। আমরা প্রত্যেক বছর এই দিনটায় মিলিত হই শুধুমাত্র একটা স্মরণ সভার জন্য। আসলে দিলীপ মণ্ডলরা এই সমাজকে সুস্থ সমাজের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবার জন্য, প্রগতিশীল সমাজ গড়ার লক্ষ্যে তাদের যে গুরুত্বপূর্ণ অবদান, সেই অবদানকে স্মরণ করার জন্য আমরা এই দিনটায় মিলিত হই। এই কারণে যে তারা যে পথে আমাদের শুধু সংগঠন নয়, এই সমাজকে করতে চেয়েছিলেন, তাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম এবং নিজের জীবন দিয়ে যে সমাজ গড়ার লক্ষ্যে তারা এগিয়েছিলেন, তার থেকে শিক্ষা গ্রহণ করেই আমরা যাতে আগামী দিনেও এই পশ্চিমবাংলার মাটিতে, এই উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিতে একটা সুস্থ সমাজ আগামী ভবিষ্যতের জন্য তৈরি করতে পারি, তার লক্ষ্য নিয়েই আমরা প্রত্যেক বছর আজকের দিনটাতে মিলিত হই। যে অবস্থার মধ্যে আমরা এই সমাজের মধ্যে আজকে দাঁড়িয়ে আছি, আমাদের দেশের স্বাধীনতার পর সর্বোচ্চ বেকারত্ব। বেকারত্বের তালিকা যদি তৈরি হয় গোটা দেশ জুড়ে, তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তার শীর্ষস্থানে দাঁড়িয়ে আছে বেকারত্বের তালিকা। আমাদের রাজ্যে সহ সারা দেশে স্থায়ী কাজের কোনো দিশা নেই। অল্প মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে এদেশের যুব সমাজ। আমাদের দেশে নতুন যে শ্রম কোড আনা হয়েছে, কার্যত নিরাপত্তাহীনতা, শ্রমিকদের মধ্যে কাজের মজুরি না থাকা, এরকম একটা পরিবেশ। শাসক সব সময় চায়, আমাদের দেশের এবং রাজ্যের শাসক, দুই শাসক দল, তারা চায় যে বেকার থাকুক, বেকারের মজুদ বাহিনী থাকুক, যাতে অল্প পয়সায় শ্রমিক পাওয়া যায়। আর এই যে ইয়ংগেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, নতুন যৌবনের দেশ আমাদের ভারতবর্ষ, কার্যত এই যুব জীবনের যে বেকারত্বের তীব্র যন্ত্রণা, এই যন্ত্রণাকে ব্যবহার করে আমাদের দেশের শাসক বেকার যুবদেরকে নিয়ে যেতে চায়, একদম বিপথগামী করতে চায়, প্রতিক্রিয়াশীল কাজে তাদেরকে নিযুক্ত করতে চায় বেকার যুব জীবনকে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যারা আজকে ডিওয়াইএফআই করি, আমাদের সংগ্রাম তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সুস্থ প্রগতিশীল সমাজ গঠনে। দিলীপ মণ্ডলরা এই সমাজই করতে চেয়েছিলেন, একটা নেশামুক্ত সমাজ। বেকার যুব জীবনের যন্ত্রণাকে ব্যবহার করে যারা প্রতিক্রিয়াশীল শক্তি, যারা বেকার যুবদের বিপথগামী করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। সেই জন্যই আমরা প্রত্যেক বছর এই সভাতে মিলিত হই। আজকে আমাদের দেশের গোটা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে
আমাদের দেশে দুষ্কৃতিরাজ, দুর্নীতিরাজ তারা মাথা ছাড়া দিয়েছে শাসকের মদতে। শাসকের প্রত্যক্ষ মদতে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে নৈরাজ্য চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হবে। এটা ঠিক যে এই লড়াইটা আমাদের কাছে কঠিন, কিন্তু কঠিন হলেও আমরা সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করে এই নৈরাজ্যের অবসান ঘটিয়ে একটা সুস্থ বাংলা, সুস্থ পশ্চিমবাংলা করতে চাই, যা আগামী দিনে গোটা ভারতবর্ষকে পথ দেখাবে। অতীতেও বামপন্থীদের সরকার পশ্চিমবাংলায় ছিল, সেই সময় এই মাটিতে দাঁড়িয়ে দিলীপ মণ্ডলরা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, সব মানুষকে এক জায়গায় নিয়ে এসে নেশার বিরুদ্ধে, ড্রাগের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে একটা সমাজ গড়ার দিকে এগোনোর প্রচেষ্টা চালিয়েছিলেন। আমাদেরকেও তার থেকে শিক্ষা নিয়ে আজকে 2011 সালের পর পশ্চিমবাংলার মাটিতে যে নৈরাজ্য চলছে, যে দুষ্কৃতিরাজ, যে দুর্নীতিরাজ চলছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে সমবেত হতে হবে এবং সমবেত হয়ে এই অবস্থার অবসান ঘটাতে হবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এখন এই সভায় বক্তব্য রাখবেন উত্তর 24 পরগনা জেলার সভাপতি এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দেবজ্যোতি চক্রবর্তী। কমরেড সভাপতি, আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় চিকিৎসক, তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলনের অন্যতম মুখ শ্রদ্ধেয় তমনেশ চৌধুরী, আমাদের রাজ্যের সম্পাদক ধ্রুবদা, আমাদের জেলার সম্পাদক কবিদা, জনবিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব সৌরভদা সহ এখানকার কমরেড বন্ধুরা এবং যতদূর পর্যন্ত মাইক্রোফোনের আওয়াজ পৌঁছে যাচ্ছে। নিশ্চিতভাবেই বেশি কথা বলবো না। প্রথমেই শহীদ দিলীপ মণ্ডলের 33তম শহীদ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা এই অঞ্চলের মানুষ সকলেই অবগত যে আজকের দিনে 1993 সালে ড্রাগ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন দিলীপ মণ্ডল। আজকের 33 বছর বাদেও আমরা যখন কমরেড দিলীপ মণ্ডলকে স্মরণ করি, গত 1.5 দশক ধরে পশ্চিমবাংলার রাজ্য সরকারের পরিবর্তনের পরে আজকের দিনের এই দিনটা আমাদের কাছে আরো অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নেশা, মাদকদ্রব্য, এই মাদকদ্রব্যের চোরাচালান আমাদের রাজ্যের মাটিতে নতুন করে থাবা বসিয়েছে। গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলা, ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাওয়া, স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাওয়া, সরকারি স্কুলগুলো উঠে যাওয়া, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করবার পর কলেজে ভর্তি না হওয়ার প্রবণতা বৃদ্ধি হওয়া, গত 1.5 দশকে পশ্চিমবাংলায় একটা সেফটি পিনেরও কারখানা তৈরি করতে না পারা, একটা আস্ত বেকার যুব সমাজ যখন সন্ধ্যেবেলা বাড়িতে বসে থাকে কাজ না পেয়ে, হতাশা যখন তার মধ্যে গ্রাস করে, তখন শুধুমাত্র ভোটে জেতার লালসায় আমাদের রাজ্যের শাসক দল একটা বড় অংশের যুব সমাজের হাতে সন্ধ্যেবেলার পর আমোদ প্রমোদের মতো কাঁচা পয়সা তুলে দিয়ে, তাদের হাতে নেশাদ্রব্য তুলে দিয়ে আজকের দিনের যুব সমাজকেও বিপথে চালিত করতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে অভয়াত বলুন, তিলোত্তমা বলুন থেকে শুরু করে তামান্না পর্যন্ত একটা রাজনৈতিক দল ভোটে জিতেছে 50,000 ভোটে। তার আনন্দে একটা বাচ্চা মেয়েকে, 9 বছরের বাচ্চা মেয়ে যার
আছে, না রাজ্যের পুলিশ প্রশাসন, না কেন্দ্রের সিবিআই, তারা কোনো ব্যবস্থা করতে পারলো। আজকের দিনে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে এই অব্যবস্থা চলছে। আমি শুধু এইটুকু কথা বলবো, কি আমাদের রাজ্যে, কি আমাদের দেশে, আমাদের দেশের লজ্জার ব্যাপার যে কেন্দ্রের সরকার আইন করেছে সপ্তাহে 1 ঘন্টা কাজ করলে তাকে আর বেকার বলা হবে না। এখানে যতদূর মাইক্রোফোনের আওয়াজ পৌঁছে যাচ্ছে, যদি কোনো তৃণমূলের বন্ধুর তৃণমূলকে ভোট দেন, বাড়িতে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, কলেজ পাস করেছে বা স্কুলে পড়ছে, 2 দিন বাদে কলেজে ভর্তি হবে, একটা চাকরির আশা করছে, নিজের বুকে হাত রেখে বলুন, আমাদের ডিওয়াইএফআই এর মিটিং শুনে গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে যখন শুতে যাবেন, নিজের বুকে হাতটা রেখে বলুন, আপনার ছেলে যদি সপ্তাহে 1 ঘন্টা কাজ করে, আপনার ছেলে আপনার সংসারটা চালাতে পারবে তো? আজকে গোটা দেশ, গোটা রাজ্য জুড়ে এই কর্মসংস্থানহীনতার দিকে পৌঁছে দেওয়া হচ্ছে। তারপরে দাঁড়িয়ে যে কয়েকজন কাজ করছেন, 10,000 টাকা, 12,000 টাকা মাইনের চাকরি, যোগ্যতা অনুযায়ী মাইনে নেই। মাসের 15 তারিখ 20 তারিখ পেরিয়ে যাওয়ার পর সংসার চালাবেন কি করে, তার কোনো নিশ্চয়তা নেই। এইটা হচ্ছে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিম বাংলার পরিবেশ। আর এই যখন মানুষের জীবন যন্ত্রণা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, যুব মন কাজ পাচ্ছে না, হতাশা গ্রাস করছে, তখন আমাদের রাজ্যের মাটিতে নতুন করে সন্ধ্যেবেলার পর পরিবেশটাকে একটু পাল্টে দেওয়ার মতো চেষ্টা করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এটুকুই কথা বলবার যে আমরা কমরেড দিলীপ মণ্ডলের সংগঠন করি, যে স্বপ্ন নিয়ে দিলীপ মণ্ডলরা সুন্দর সুষ্ঠু পরিবেশ, একটা সুন্দর সমাজ গড়বার স্বপ্ন নিয়ে ড্রাগ বিরোধী আন্দোলনে নেমেছিলেন, নেশার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। আমরা এমন একটা ব্যবস্থার জন্য লড়াই করছি যেখানে সরকারি শিক্ষা ব্যবস্থাগুলো টিকে থাকবে, যেখানে খেটে খাওয়া মানুষ, কেউ ভ্যান চালান, রিক্সা চালান, টোটো চালান, বাজারে সবজির দোকান, পাড়ায় দোকান, সেই খেটে খাওয়া মানুষের সন্তানও স্বপ্ন দেখবেন ভালো করে পড়াশোনা শিখে নিজের জীবনে প্রতিষ্ঠিত হবার। আর এই লড়াইটা আমরা ডিওয়াইএফআই এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু আপনাদের এই যুব সমাজের আজকে যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলবার জন্য আজকে শুধুমাত্র ডিওয়াইএফআই এর লড়াই নয়, এই দক্ষিণদারি অঞ্চলের মানুষ যারা সেই দিন দিলীপ মণ্ডলের পাশে ছিলেন, তাদের কাছে বলবো, এটা গোটা দেশ, গোটা রাজ্য, গোটা সমাজ ব্যবস্থাকে রক্ষা করবার লড়াই, সুন্দর করে গড়ে তোলবার লড়াই। আমরা তাই আপনাদের কাছে আবেদন করব, আসুন আমরা বামপন্থী যুবরা ডিওয়াইএফআই রাস্তায় আছি, ভাঙা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়বার লড়াইয়ে আপনারাও নিশ্চিতভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং কমরেড দিলীপ মণ্ডলের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার কাজে এগিয়ে আসবেন। এটুকু কথা বলে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এখন এই সভায় বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ বিধান মোর্চার নেতৃত্ব সুন্দর চক্রবর্তী। সার্বিক সভাপতি শীর্ষ যুব আন্দোলনের নেতৃত্ব ডক্টর কমরাজ চৌধুরী, রাজ্য জুড়ে অভয়া মঞ্চকে নিয়ে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, তার একজন পুরোধা ব্যক্তিত্ব, বন্ধুগণ, এবং ওই সময়তে যারা ছিলেন সেই আন্দোলনের মধ্যে, তাদের অনেকে তো নেই, মারা গেছে। যারা জীবিত আছে তাদের মধ্যে উপস্থিত আছেন, বিজয়দা আছেন, বসে আছে, রামধারীদা একটা ফেসে ভূমিকা গ্রহণ করেছিলেন, জবদাও এসেছিল, শম্পা আছে, আসলাম, কথা হলো আসলামের সাথে। আর একজন বন্ধু এখান থেকে চলে গেল, খুব ঝলমলে মুখ এখন,
সেই সময়টায় ঝলমলে মুখ ছিল না, জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে এবং একেবারে একটা খাদের কিনারায় দাঁড়িয়েছিল সে। কিন্তু আজকে দিব্যি গাড়ি চালিয়ে এখান থেকে চলে গেল হাত নেড়ে, গর্ব হয়, মনে পড়ে সেই দিনগুলোর কথা। তার নাম বললাম না, সে হয়তো আছে, এখানেই আছে, সে আছে। এরকম আরো অনেককে, প্রায় 61 জনকে তো সেই সময় আমরা সুস্থ করেছিলাম, 4টে ফুল ফ্লেজড হসপিটাল, 250 মানুষকে দক্ষিণদারির উর্দু স্কুল ক্যাম্পে আমরা যুক্ত করতে পেরেছিলাম। সে এক সুবর্ণ সময়, সামাজিক আন্দোলনের সুবর্ণ সময়, মানুষকে যুক্ত করে একটা দামাল ছেলে তার বুকে এক বুক স্বপ্ন নিয়ে দক্ষিণদারিকে ড্রাগ মুক্ত করতে হবে, কারণ দক্ষিণদারি লাঞ্ছিত, অপমান। পুরনো দক্ষিণদারির ঐতিহ্য আর থাকছে না। খবরের কাগজে, টেলিভিশনে বলা হচ্ছে যেখানে সাতটা চুয়ার, চোলাই মদ, গাঁজা এবং হেরোইন ভীষণভাবে যুব সমাজকে পর্যদুস্ত করছে। লাইনের পারে যাওয়া যায় না, সেখানে পেডলাররা হেরোইন, ক্রুড হেরোইন, যা ব্রাউন সুগার, 25 টাকার পাতা, সেই পাতা বিক্রি করছে। এমন একটা দক্ষিণদারি, সেই দক্ষিণদারিকে ড্রাগমুক্ত করার স্বপ্ন বুকে নিয়ে এবং যুবদের দুহাতে কাজ, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এখানে মানুষের বিপদ আপদ, সেখান থেকে একটা মুক্ত দক্ষিণদারি তৈরি করতে হবে। এই স্বপ্নে কখন বেঁধেছিল মাথাতে দিলীপ মন্ডল, যুব ফেডারেশনের নেতা। যুব ফেডারেশন সেই আন্দোলন গড়ে তুলবে বলে সেই দিন প্রতিজ্ঞা গ্রহণ করেছিল, অনেকটা দিন আগেই, প্রায় 87 সাল থেকে। তারপরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যুক্ত হয়েছিল উর্দু স্কুলের সেই ক্যাম্প, এবং নপুংসকেরা এসে যখন দেখলো বিনা পয়সাতে ড্রাগ বিক্রি হচ্ছে না, তখন আক্রমণ সাধিত হয়েছে। সে সময় দক্ষিণদারির সাথে এই দক্ষিণদারির তফাৎ আছে। সেই সময় সেই দক্ষিণদারির এমন একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা গেছিল, আন্দোলনের স্ফুরণ কেন্দ্র গড়ে উঠেছিল সেই উর্দু স্কুলকে কেন্দ্র করে। তার চারিদিকে ভিতরে বিজ্ঞান মঞ্চের মিছিল, বিজ্ঞান মঞ্চের ডাক্তারেরা সেখানে স্বাস্থ্য শিবির করছে এবং হেরোইন আসক্তদের সেখানে শুশ্রূষা করছে, আর বাইরের চারিদিকের বাতাবরণ তৈরি করছে ডিওয়াইএফআই। সেই আন্দোলন শুধুমাত্র দক্ষিণদারিকে ড্রাগ মুক্তির আন্দোলন না, যুবরা যে স্বপ্ন নিয়ে, তার আত্মবলিদানের স্বপ্ন নিয়ে সামনে লড়াইয়ের ময়দানে থাকে, সেই স্লোগানগুলোকে নিয়ে তার আকাশ বাতাস ধ্বনিত করছিল। এই দুটো সংগঠন একসাথে যুক্ত হয়ে সে সময় যে কাজ, যে সামাজিক আন্দোলন, আজকের এই গণতন্ত্রের লাঠির যে ঘা, তার ভয়, সেই সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই গণতন্ত্রের ভয়ে সেই সামাজিক আন্দোলনও ক্ষতিগ্রস্ত। এই দক্ষিণদারির সেই সময় এত লম্বা লম্বা বাড়ি ছিল না, সেই সময় এরকম চওড়া রাস্তা, কংক্রিটের রাস্তা ছিল না, কিন্তু আজকে লম্বা লম্বা বাড়ি হয়েছে। বাড়ি হয়েছে সেই তথাকথিত উন্নয়ন, সবার মুখে যেটা হাটে বাজারে চলে, কিন্তু সেই উন্নয়ন কি করবো? এখানে দাঁড়িয়ে একটা সভা করতে পারছি না। এই জায়গাটাতেও কত মানুষ থাকতো, এখানে কতগুলো দোকান ছিল, সেই দোকান মানুষকে আকর্ষণ করতো, সেখানে থেকে সেই অন্ধকার গুলো জমছে চাপ চাপ করে। এটা কিসের উন্নয়ন? এই যে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হলে সেই সময় ঠান্ডা লাগছে, আর বৃষ্টির মাঝখানের এই সময়টায় ঘামছি আমরা, এটা হিট আইল্যান্ড এফেক্ট। লম্বা লম্বা বাড়িগুলো, কংক্রিটের জঙ্গল, সেখানে তাপগুলোকে ধরে রাখছে, ছাড়তে পারছে না। এই নিয়ে সার্বিক যে পরিকল্পনা, একটু বৃষ্টি হলে কেমন অবস্থা তৈরি হচ্ছে। ভিআইপি রোডে কখনো জল জমেনি, সেই সময় ভিআইপি রোডে একটা জল জমতো না, অনেক দিকে সেখানে ওটা পশ্চিম বাংলা জুড়ে একটা গাছতলা রাখবেন, কোনো জঙ্গল রাখবেন, কোনো জলাভূমি রাখবেন না, মাটির তলায় যেগুলি হওয়ার কথা না, 150 জমিতে সেখানে আদিবাসীদের সেখান থেকে গৃহ হারা করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, যেখানে কয়লার কোনো ব্যাপারই নেই। এখন দেখা যাচ্ছে সেই বাড়ি তৈরির জন্য সেখানে সেই আবার সেই ব্যাসাল, সেই পাথর। এই হচ্ছে উন্নয়ন। এমন উন্নয়ন তো সেই সময় ছিল না। যে সময় আমরা কাজ করছি, ওই সময় যে 25 টাকা করেছে পাতা ব্রাউন সুগার, সেই পাতাগুলো যখন লাইনের আনাচে কোনাচে অন্ধকারের মধ্যে বিক্রি হতো, তারপরে এই আন্দোলনের মধ্যে থেকে, তারপরে কয়েক ফেজের আন্দোলনের মধ্যে থেকে সেই পাতাগুলোকে যখন আমরা দেখতে পাচ্ছি না, এখন সেই পাতাগুলো গেল কোথায়? সেই পাতাগুলো সেই উন্নয়নের জোয়ারে চেপে বা ডিঙিতে চেপে আজকে চলে গেছে স্কুলে, আজকে চলে গেছে কলেজে,
আপনাদের এখানের অভিজ্ঞতার মধ্যে আছে সবাই যে ড্রাগের জন্য এখন আর দক্ষিণদারির ওইখানে আপনাকে যেতে হবে না, ফোন আসে, দুঃখ করে বলে আমার ভাইটার কি অবস্থা হয়েছে, আমার দাদাটার কি অবস্থা হয়েছে, বা ওই জ্যাঠার ছেলেটার কি অবস্থা হয়েছে। নেশাসক্ত হয়ে পড়েছে। তাই সেই পাতা আজকে চলে গেছে চরস, গাঁজা, এলএসডি, এনডিএমএ যাকে এক্সট্যাসি বলা হয়, এবং মিথামফেটামিন, অ্যাম্ফেটামিন ইত্যাদি সেই কঠিন ড্রাগস গুলোর মধ্যে দিয়ে। একটা সার্ভেতে দেখা যাচ্ছে যে স্কুলে অর্ধেক ছেলে, একটা সার্ভে করা হয়েছে একটা জায়গায়, স্কুল এবং কলেজের অর্ধেক ছাত্রছাত্রী তারা 15 থেকে 20 বছরের মধ্যে 50% বেশি জীবনে অন্তত একবার তারা ড্রাগ খেয়েছে। আর আরেকটু বেশি বয়সের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা সমাজের ক্ষেত্রে দাঁড়াচ্ছে আজকে প্রায় 57-58%। তাহলে দক্ষিণদারির এই আন্দোলন, দিলীপ মন্ডলের কফন বাঁধা সেই আন্দোলনের জোরে দক্ষিণদারিকে ড্রাগ মুক্ত করা গেল, কিন্তু সেইটা আজকে চলে গেল সামাজিকীকরণ ঘটে গেল। আজকে যে অ্যালকোহল, আজকে যে মদের নেশার কথা, যে সময় 93 সালে আমরা কাজ করছি তখন এই পশ্চিমবাংলার সরকার যে চুঙ্গি কর যাকে আবগারি শুল্ক বলা হয়, সেই আবগারি শুল্ক বাবদ 210 কোটি টাকা পেত। আর আজকে যদি দেখেন 21,000 কোটি টাকা একটা সরকার শুধুমাত্র মদ বিক্রি এবং নার্কোটিক্স এর মাধ্যমে আদায় করছে। তাহলে সেখান থেকে কখনো ড্রাগ যায়, সেখান থেকে কখনো নেশালি চিজ বা সাবস্টেন্স কখনো সেখান থেকে নির্মূল হতে পারে? দক্ষিণদারির থেকে নির্মূল করা হবে আর রাষ্ট্রের পক্ষ থেকে উন্নয়নের নাম করে কোলে বসে তুলে নেওয়া হবে। এটাই তো চায় রাষ্ট্রশক্তি। সেই সময়তে স্কুলের ক্ষেত্রে দেখতে গেলে এই 10 বছরের মধ্যে 8,000 স্কুল বন্ধ হয়ে গেল। দিলীপ মন্ডল যখন কখন বেঁধেছিল তখন তো এইরকম একটা অবস্থা ছিল না। তাহলে এই অবস্থাটা আজকে কোন জায়গায় দাঁড়ালো? এক স্কুলগুলো উঠে যাচ্ছে, সেই স্কুলের মধ্যে ডাক পৌঁছে দিচ্ছে। ফলত এই সমাজকে দেখার, ব্যাখ্যা করার, বৈজ্ঞানিক ভাবে, যুক্তিশীল ভাবে, কুসংস্কার মুক্ত ভাবে যে সমাজ গড়ে ওঠার কথা, রাষ্ট্রকে প্রশ্ন করার কথা, আমার এই অধিকার আমাকে দিতে হবে, এই জায়গাতে যাতে তারা না থাকতে পারে তার জন্য যা ব্যবস্থা করা হলো এই উন্নয়নের নাম করেই, তার সাথে সাথে আইডেন্টিটি পলিটিক্স এর নামে ধর্ম হলো, মৌলবাদী চিন্তা ভাবনা গুলো এলো, তারপরে সাম্প্রদায়িকতা, কুসংস্কার রাষ্ট্রের পক্ষ থেকে আজকে বইয়ের মধ্যেও ঢুকে পড়লো। তাহলে শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রশক্তি চায় না। যেটুকু শিক্ষা ব্যবস্থা যা আছে তার মধ্যেও নেশা। শুধু দক্ষিণদারির এখানে পাতা আজকে গিয়ে সেই জায়গাতে গিয়ে দাঁড়ালো। আর আজকে যদি আমরা দেখি এমন সামাজিক একটা অবস্থার মধ্যে পড়েছি, বিদ্যাসাগরের দেশ, সেই বিদ্যাসাগরের দেশ মেদিনীপুরের হলদিয়া আজকে গোটা ভারতবর্ষের মধ্যে যে আমাদের যে মানে আন্ডার এজ যে গার্ল, যারা অল্প বয়সী যে আমাদের সন্তান আছে, বালিকা, তাদের বিয়ের ক্ষেত্রে 1 নম্বর জায়গায় চলে গেছে। 1 নম্বর জায়গায় চলে গেছে। বীরভূম থেকে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টে বলছে যে 4,000 আন্ডার এজ গার্ল তারা গর্ভবতী হয়ে পড়ছে। তাহলে সার্বিকভাবে উন্নয়নের নাম করে পেটের খিদে 2 হাতে কাজের ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থাটা নেই, এবং সেই সম্পর্কে প্রশ্ন তোলার জায়গাতে যুব সমাজকে, মেরুদণ্ডটাকে নুচ্চ করে দেওয়ার মতন জায়গা তৈরি করছে। ড্রাগকে সামাজিকীকরণ করে দাও। আর সার্বিকভাবে আমাদের এই সমাজটাকে আবার যেন রামমোহন বিদ্যাসাগরের সমাজে নিয়ে যাওয়া হচ্ছে। পাঠ্যপুস্তক থেকে ডারউইনের মতন, ডারউইন তার যে বিবর্তনবাদ তাকে বাদ দিয়ে সেই জায়গায় বলা হচ্ছে যে আমাদের তো অবতার তত্ত্ব আছে। মন্ত্রীরা বলছেন, শান্তিরা বলছেন, সেই জন্য ডারউইন পড়ার দরকার নেই। সার্বিকভাবে যে এডুকেশন সিস্টেম ব্যবস্থার মধ্যে থেকে যেটুকু আমাদের যা অবশেষ চেতনার ক্ষেত্রে যা শব্দ আমরা দেখি, সেই চেতনাতে আগুন জ্বালিয়েই তো আমরা এগিয়ে যাব। সভ্যতার এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কখন ডিওয়াইফাই এর কমরেডরা তারা মাথায় বাঁধেন, সেই জায়গাটাতে ইম্পেডিমেন্ট, বাধার পর বাধা, এবং মানুষকে ভাগ করার আজকে আর সামাজিক আন্দোলনের বাস্তবতা নেই। সেইখানে একদিক থেকে ধর্ম, একদিক থেকে মৌলবাদ, সাম্প্রদায়িকতা দিয়ে ভাগ করো, আবার আরেকদিকে গণতন্ত্রের লাঠি প্রত্যেকদিন সদা জাগরুক হয়ে সামাজিক আন্দোলনের উপরে চোখ রাঙাচ্ছে। এমন দক্ষিণদারি সেই সময় ছিল না। দক্ষিণদারি সেই সময় ছিল তো লড়াইয়ের মানুষ, যার নেই অল্প আয়ের সেই মানুষ কিন্তু লড়াই, যে অধিকার সম্পর্কে সচেতন, মিছিল করতে পারে, মিটিং করতে পারে, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারে। সেখানে বামফ্রন্ট সরকার থাকুক, কংগ্রেস সরকার থাকুক, অন্য সরকার থাকুক,
সরকারের কাছে সে দাবি করতে পারে, সেই সাহস নিয়ে মিছিল করতে পারে, যুবরা রাস্তায় রাস্তায় সেই স্লোগানে মুখরিত করতে পারে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে। রবীন্দ্র জয়ন্তী থেকে নজরুল জয়ন্তীতে শয়ে শয়ে মানুষ সেখানে যুক্ত হতে পারে, মানুষের মেলা বসে। আজকে মেলার নামে সেখানে মানুষ থাকে না। সার্বিকভাবে এই যে উন্নয়নের যে মডেল, সেই উন্নয়নের মডেলের সাথে রাষ্ট্র একইভাবে সেই সময়কার দক্ষিণদারির পাতাকে সামাজিকীকরণ করে দিয়েছে। আর আজকে ওই তো শ্রীভূমির মুখে, সেখানে তো কোনো মদের দোকান ছিল না যে সময় আমরা কাজ করছি, এবং সেখানে একদম 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 অল্প বয়সী বাচ্চা থেকে মহিলারা সবাই লাইন দিয়ে প্রকাশ্যভাবে সেখান থেকে মদ খায়। মদ খাওয়াটা কি খারাপ কি ভালো সেই প্রশ্নের মধ্যে আমি গেলাম না। আমি গেলাম যে এইরকম একটা পরিস্থিতিতে সার্বিকভাবে রাষ্ট্র যখন 21,000 কোটি টাকা তার চুঙ্গি কর বাবদ আয় করে, তখন সেই রাষ্ট্র, তখনও আমরা বলতাম যে ওই গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল, সেখান থেকে ড্রাগ এখানে চলে আসছে, কিসের বর্ষায় চলে আসছে, কারা নিয়ে আসছে, সেখানে রাষ্ট্রের ভূমিকা থাকে। রাষ্ট্র কখনো মাথা তুলে দাঁড়ানো, স্লোগান তোলা, রাষ্ট্রের চোখে চোখ রেখে এই চ্যালেঞ্জ জানানোর মতন জায়গা সমাজে রাখতে চায় না। তাই তখন যা ছিল পরিস্থিতি আজ আরো খারাপ জায়গায়। দিলীপ মন্ডল আজকে যদি বেঁচে থাকতো এই বয়সে, আর একটু বয়স বাড়তো, চুলে একটু পাক ধরতো, হয়তো তার বিয়েটার যে কথা ছিল সেই বিয়েটা তার হতো, তার সন্তান সন্ততি হতো। কিন্তু আরেকবার আবার সেই কফন বাঁধতে হতো ডিওয়াইএফআই এর সেই মঞ্চ থেকে, কফন বাঁধতে হতো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সেই মঞ্চ থেকে। প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা সেই প্রতিজ্ঞা নিই। আমরা যেই স্বপ্ন বুকে নিয়ে এই সমাজকে গড়ার চেতনাশীল একটা সুসংবদ্ধ জনগোষ্ঠী তৈরি করার স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে কার্যকরী না করা পর্যন্ত দিলীপ মন্ডলের সেই কফন আজকে আমাদের সবার মাথার উপরে আছে। সে কখন কখনোই খুলতে পারে না, খুলবে না। মেয়ে তারা যদি মনে করে যে এই সময়ে মানুষ ছিল, তাহলে আমাদের প্রতিবাদের রাস্তায় নামতেই হয়। ঠিক সেরকমই একজন মানুষ, যার কথাই আজকে আমরা এখানে এই সমাবেশ এবং তাকে আমরা স্মরণ করছি, দিলীপবাবু। তিনি কিন্তু যে সময়ে এই ড্রাগ বিরোধী আন্দোলন করেছিলেন, তখন কিন্তু রাজ্যে একটা পরিবেশ ছিল, একরকমের একটা ব্যবস্থা ছিল। আজকের সাথে তার তফাৎ যদি আমরা প্রথমেই দুটি একটি কথাই করতে চাই, তখনকার দিনে কোনো অন্যায় করলে, অপরাধী হলে, অপরাধীকে আড়াল করার জন্য প্রশাসন, পুলিশ বা সরকার দাঁড়াতো না। অপরাধ কি হতো না? অপরাধ হয়েছে, তাই তো এই দিলীপ মন্ডলের মতো ড্রাগ বিরোধী আন্দোলনের একজন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু তার হত্যাকারীদের আড়াল করার জন্য বা ওই ড্রাগ মাফিয়াদের, ড্রাগ যারা বিক্রি করে তাদেরকে আড়াল করার জন্য সরকার, প্রশাসন রাস্তায় না আড়াল করার চেষ্টা করেনি। সেটা ছিল একটা সরকার। আর আজকের একটা সরকার, যাদের আমরা দেখছি আরজি কর মেডিকেল কলেজের মতো একটি সুরক্ষিত জায়গায়, যেখানে শুধু ডাক্তার, স্বাস্থ্যকর্মী থাকে না, সেখানে অনেক রোগী থাকেন, রোগিনীরা থাকেন, তাদের বাড়ির লোকেরা থাকেন। সেরকম একটি সুরক্ষিত জায়গায় একজন দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রী, যে অনেক লড়াই করে, অনেক সামাজিক বাধা পেরিয়ে তার মেধার ভিত্তিতে আরজি কর মেডিকেল কলেজের মতো একটি সরকারি মেডিকেল কলেজে সে পড়াশোনা করতে গেছিল। পড়াশোনা করার ডিউটির ফাঁকে সে রাত্রেবেলা তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং ধর্ষণ করা হয়। এবং সেই ধর্ষণ হত্যাকারীদের আড়াল করে যখন দেখি পুলিশ, প্রশাসন, এবং তাদেরকে সেই তথ্য প্রমাণ লোপাটে জড়িয়ে যায় আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল আর সেই থানা, টালা থানার ওসি, তখন আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে এই রাজ্যে অপরাধীদের এবং যারা এই অপরাধ করে তাদেরকেই কোথাও আড়াল করা হয়। এবং এইটাই ছিল তফাৎ, এটাই তফাৎ। তাই আমাদের এটা বলতে অনেক কষ্ট হয় যখন আমরা দেখি আমাদের যুব সমাজ বলছিলেন কাজ নেই, মাথা নিচু করে বাড়ি ঢুকতে হয়, সকাল বিকেল মায়ের দুটো কথা শুনতে হয়। অনেক পড়াশোনা তো করলি, এরপর কি করবি? কর্মহীনতা শুধু নেই, কাজ নেই শুধু না, ডিগ্রি করে তার যোগ্য কাজ পাচ্ছে না, অল্প পয়সায়। কারণ এ তো যোগান আর সাপ্লাই এবং ডিমান্ডের প্রশ্ন। যখন দেখা যাবে আমার অনেক সাপ্লাই আছে, ডিমান্ড কম, তখন তো স্বাভাবিকভাবেই তার দাম কমে যাবে। আমার হাতে আছে এখন অনেক শিক্ষিত বেকার, আমার হাতে আছে অনেক কর্মঠ যুবক, তাদের কাজ নেই,
তারা যখন কাজ খুঁজছে, যারা কাজ দেবে তারা তাদেরকে অনেক কম মূল্যে, অনেক কম পয়সায় তাদেরকে কাজ দেবে, যাতে করে তাদের শোষণটা অনেক বাড়ে, তাদের শ্রমটা শোষণ করবে। ন্যায্য শ্রম মূল্য দেয়া হবে না, দিচ্ছে না, সেটাই হয়েছে, তৈরি করা হয়েছে। আর আমরা এই ড্রাগের তার চোখ থেকেই যদি আমরা দেখি, এই ড্রাগ প্রথমে কেউ কেউ একটু আনন্দের জন্য খেয়ে ফেলেন, দু একটা পাওয়া যায়। আমাদের দেশে যদি দেখি, ভারতবর্ষে প্রায় 3 কোটির বেশি মানুষ গাঁজা বা ক্যানাবিসের বিভিন্ন রকম ফর্মে নেশা করেন। আমাদের প্রায় কম বেশি 300টি জেলাতে ড্রাগের উৎপাত আছে ভারতবর্ষের। এই নিয়ে যখন পার্লামেন্টে আলোচনা হয়, তখন দেখা যায় ওই গুজরাটের একটি বিশেষ বন্দরে সবচেয়ে বেশি ড্রাগ আসে, এবং দেখা যায় যেই কন্টেনারগুলিতে ড্রাগ আসে আমাদের দেশে, সেই কন্টেনারগুলির 10% কন্টেনারও প্রপার চেক করা হয় না। তারপরে তো বিভিন্ন রকম আমাদের বর্ডার পোরাস আছে, এবং এখন তো দেখা আমাদের রাজ্যেই অনেক জায়গায় এরকম বিভিন্ন জিনিস তৈরি হয়ে যাচ্ছে। তাদের প্রথমের দিকে তার ব্যক্তিগত, তার শরীরের ওপরে প্রভাব ফেলে, তার মুড সুইং করে, সে ব্যবহার করে অন্যদের সাথে খারাপ, সে নিজেকে স্টেবল রাখতে পারে না, শারীরিকভাবে তার বিভিন্ন রকম রোগ উপসর্গ দেখা দেয়। আর সেটাই তখন তার পরে পরিবার আর তার চারপাশের মানুষদের মধ্যে, তার বাবা মা যখন লক্ষ্য করে ছেলেটা তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে, ছেলেটা তো একটু বদলে যাচ্ছে। আগে তো বাড়ি থেকে বেরোবার আগে মাকে বলে বেরোতো, এখন তো যখন তখন বেরিয়ে যাচ্ছে। আগে তো বাড়ি ফিরে মাকে একটু তার সাথে একটু ভালো করে বসে কথা বলতো, আরে এখন তো ছেলেটা প্রায় গুমড়ে থাকছে, সে কথা বলছে না, কি ব্যাপার? আস্তে আস্তে সেই ছেলেটি তার বাড়িতে নিজেকে আলাদা করছে, সমাজ থেকে আলাদা করছে, তার বন্ধুদের থেকে আলাদা করছে। এই আলাদা করার মধ্যে সে আবার তার একটি নির্দিষ্ট এরকম গণ্ডির মধ্যে জড়াচ্ছে, যারা এই কাজগুলির মধ্যে, এই নেশাগুলির মধ্যে আছে। তার একটি আলাদা একটি জগৎ তৈরি হচ্ছে। সেই জগৎটির থেকে আস্তে আস্তে সে যখন তার ফিনান্সিয়াল, প্রথম দিকে কিছু পয়সা করি এদিক ওদিক থেকে জোগাড় হতো, পরে যখন তার নেশা বাড়ছে, তার পয়সার চাহিদাও বাড়ছে, হাতে তো কাজ নেই, বাবা মাও সেরকম রোজগারের নয়, কোনোরকম ভাবে সংসারটা চলে, বাড়িতে টান পড়তে শুরু করেছে। আলমারির তাক থেকে মায়ের বাজার করার টাকাটা একদিন পাওয়া গেল না, প্রথম দিন ভাবলো হারিয়ে ফেলেছি, পরপর যখন 2-3 দিন ধরে বাজারের টাকাটা আর পাওয়া যাচ্ছে না, তখন ভাবতে হচ্ছে ছেলেটা কি নিচ্ছে, ভাবতে হচ্ছে। পরে যখন সেই নিয়ে তর্কাতর্কি, 2-1 চড় মায়ের গায়ে চাপিয়ে দিচ্ছে সেই ছেলেটি, যে একদিন মাকে আদর না করে বাড়ি থেকে বেরোতো না। তারপর তার চাপ গিয়ে পড়ছে পুরো সমাজে। আমরা যখন দেখছি, এই আজকে যখন আমরা ড্রাগ বিরোধী আন্দোলন করছি রাস্তায় নেমে, তখন আমি জানি এই মুহূর্তে এই রাজ্যের কোনায় কোনায় কত যুবক বসে, আমি আমার বাঁকুড়ার গ্রামে বাড়ি, আমার সেইখানে খেলার মাঠ আছে, সেখানে আমাদের ছেলে মেয়েরা ফুটবল খেলে, আমাদের একটি একাডেমি আছে, ছেলেরা মেয়েরা ফুটবল খেলে। সেই ফুটবল খেলার মাঠে প্রথম কাজ হচ্ছে, ছেলেরা যখন প্র্যাকটিসে নামে, সারা মাঠটা খুঁজে, আগের দিন রাত্রে কতগুলি বিয়ারের বোতল ভাঙা পড়েছে, কতগুলি বোতল মাঠের মধ্যে ছড়িয়ে আছে, সেটি খুঁজে বের করা। সেই প্রত্যন্ত বাঁকুড়ার একটি গ্রামের কথা আমি বলছি। অর্থাৎ ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন কোনায় কোনায় কোথাও কোথাও বসে আমার বাড়ির ছেলেটি, আমার বাড়ির মেয়েটি কোথাও নেশা করছে, যে এই সমাজের একটি আস্তে আস্তে তার নিজের ব্যক্তিগত, তার ফ্যামিলির, তার সংসারের এবং এই সমাজের একটি বড় বোঝা হচ্ছে। আর যখন সে বোঝাটা টানতে পারছে না সে নিজে, যখন সে অনেক ছেলে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অনেক কত কত সুন্দর যাদের স্বপ্ন ছিল, যারা এই দেশকে কত কিছু দিতে পারত, যারা আমাদের এই স্বাধীন ভারতকে আরো অনেক উন্নত করতে পারত, যাদের দুটো হাত ছিল, যাদের একটা মাথা ছিল, যা দিয়ে এই দেশটাকে কত সুন্দর করে গড়তে পারত, তারা অকালে ঝরে যাচ্ছে বিভিন্নভাবে, শারীরিক অসুস্থতায়, ড্রাগের নেশায়, আর তার সাথে তাদের আত্মহত্যা কত রকম ভাবে বেড়ে গেছে। এই সব কারণগুলির পিছনে যদি আমরা দেখি, এই কারণগুলি আমাদের কোনোভাবেই একটি হঠাৎ করে গজিয়ে ওঠা ব্যাপার না। এর মধ্যে সূক্ষ্ম যাদের মস্তিষ্ক আছে, এই দেশের, এই সারা পৃথিবীর সেই মস্তিষ্কগুলি কাজ করে, মাথাগুলি কাজ করে, যারা ঠিক করে যে এই দেশের মানুষের, সারা পৃথিবীর যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থাটি কিভাবে চলবে তার উপরে নির্ভর করে এই নেশা, কর্মহীনতা, কর্মের শিক্ষার কি মান থাকবে, সমস্ত কিছু। আমার যেটুকু লাগবে শুধু সেটুকুই মানুষ আমি চাইবো, বাকিদেরকে কোনো রকম করে বন্ধ করো। কারণ মানুষ যদি তার মাথা দিয়ে
ভাবতে শুরু করে, কেন আমার হলো? এই দেশ তো আমার সবার, এই দেশের প্রাকৃতিক সম্পদ আমার সবার। এদেশের প্রাকৃতিক সম্পদ শুধু লুটে নেওয়ার জন্য না, মাটির তলায় এই আকাশ বাতাস পাহাড় পর্বত সব তো আমার, এই জল আমার, এই দেউচা পাঁচামির পাথর তো আমার, মালিকানা আমার, এদেশের মালিক আমি না। এর মালিকানা দিয়ে দেওয়া হবে কিছু লোকের হাতে, যারা এই দেশটাকে লুটে পুটে খাবে। আর যারা লুটে পুটে খাবে তাদের বিরুদ্ধে যারা কথা বলতে পারে, মাথা দিয়ে ভাবতে পারে, তাই প্রথমে তাদের মাথাটাকে নষ্ট করো। আর মাথাটাকে নষ্ট করার প্রথম কাজটাই হলো তাদের হাতে একটা পুড়িয়ে ধরিয়ে দাও, তাদের হাতে একটা কলকে ধরিয়ে দাও, কিংবা তাদের হাতে একটা বোতল ধরিয়ে দাও, যেন ভাবতে না পারে। আর তার সাথে শিক্ষাটাকে একেবারে বরবাদ করে দাও। 26,000 ছেলে মেয়ে আমি দেখেছি, তাদের মধ্যে অনেকে যোগ্য শিক্ষক আছেন, ইউনিভার্সিটির কত কত পরীক্ষায় তারা কত কত ভালো রেজাল্ট করেছে, তারা রাস্তায় বসে কাঁদছে। কারণ এই রাজ্যের যে সরকার, সেই শিক্ষকদের মধ্যে কাদের থেকে ঘুষ নিয়েছে বললো না, তারাই তো ঘুষ নিয়েছে। মন্ত্রী আছে জেলে, তার দপ্তর, শিক্ষার যে যতগুলি প্রতিষ্ঠান আছে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় জড়িত, তাদের সব মাথারা জেলে আছে, কিন্তু তারা বললেন না কাদের থেকে আমরা ঘুষ নিয়েছি। বলে দিন, ঘুষে বললে তো চামড়া উঠে যেত পিঠের, সেটা তো আলাদা কথা। বললেন না বলে চাল আর কাঁকরকে আলাদা করলেন না, মিশিয়ে দিলেন। তাই আজকে যারা মেধাবী তারা রাস্তায় বসে থাকলো, তাই মেধার মূল্যকে রাস্তায় ফেলে দেওয়া হলো। ঠিক একই রকম ভাবে আর.জি. কর মেডিকেল কলেজে সেই মেধাবী ছাত্রীটির নৃশংস হত্যা প্রমাণ করে সেখানেও গজিয়ে উঠেছিল। কারণ সেখানে আর.জি. কর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি একটি বাহিনী তৈরি করেছিলেন। সেই বাহিনী আর.জি. কর মেডিকেল কলেজের সেই চায়ের দোকান থেকে শুরু করে ক্যান্টিন, কিংবা সমস্ত স্টুডেন্টদের থেকে পরীক্ষার পাস ফেলের জন্য তাদের থেকে পয়সা তোলা, আর এই অনৈতিক অনিচ্ছয়ী পয়সা তোলার হাত তারা নেশা ভাঙ সমস্ত রকম পদ্ধতির মধ্যে গেছিল। এবং তার বিরুদ্ধে, এবং তার সাথে একটা বড় হাসপাতাল। এই সব তো আপনারা সাউথ কলকাতা ল কলেজের ঘটনায় শুনলেন। সাউথ কলকাতা ল কলেজের মেয়েটির ওপর যে নির্যাতন করলো, সে তো এই কলেজের প্রাক্তনী, সে এখন অস্থায়ী কর্মী। তারা কি পরিবেশটা তৈরি করেছে কলেজগুলিতে? কলেজগুলিতে কোনো গণতন্ত্র নেই, অর্থাৎ ছাত্ররা কাকে বলবে, কার কাছে গিয়ে অথরিটিকে বলবে, বলার জন্য তাদের কোনো প্রতিনিধি নেই। আমরা ঠিক করে দেবো, এ করবে। অর্থাৎ একটি হুমকি সংস্কৃতির চূড়ান্ত নিদারণ সমাজে যেমন আছে, কলেজগুলিতে। আর একই রকম পদ্ধতি আর.জি. কর মেডিকেল কলেজেও, যেহেতু কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না, তাদের বেছে বেছে কিছু ছেলে ওই প্রিন্সিপালের তামেদার বাহিনী। আর যেহেতু একটি মেডিকেল কলেজ, এই পরীক্ষার পাস ফেল, তারপর কলেজের ভর্তি, ফেস্ট, এসবের বাইরে একটি বড় হাসপাতাল। এবং হাসপাতাল মানে তার যন্ত্রপাতি, ওষুধপত্র, সর্বশেষ হাসপাতালের মৃতদেহ, সেটা অবধি বিক্রি করার রাস্তায় চলে গেছে। আর এসবের মধ্যে যে বাহিনী তৈরি হয়েছে, কোনো কারণে আমাদের অভয়া এর এই দুর্নীতির কোথাও একটা কড়া নাড়ছিল, কোথাও একটা মনে হয় দরজায় একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল, বা হয়তো সে জেনে ফেলেছিল। সত্যটা আমরা জানতে পারিনি, তাই আমাদের রাস্তায় নেমে প্রতিদিন প্রতিবাদ করতে হয়, বলতে হয় অভয়াকে কেন হত্যা করা হয়েছে, অভয়ার হত্যাকারীদের কেন আড়াল করছে এই সরকার, কেন পুলিশ প্রশাসন তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িয়ে যাচ্ছে। কারণ সত্য আমরা জানতে পারিনি, আর সেই সত্যের সন্ধানে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। আমরা যখন রাস্তায় নেমে জানার চেষ্টা করছি যে কি কারণে অভয়কে হত্যা করা হয়েছে, কি নৃশংসতা তাদের উপরে দেখানো হয়েছে, সেই নৃশংসতার কথা আপনারা অনেক শুনেছেন। আমি শুধু দুটো কথা যদি বলি, শিয়ালদা কোর্টের বিচারক তিনি রায় দিয়েছেন, এবং সেই রায়ে লিখেছেন যে একজন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু রায়ের প্রথম কথাটি যে 1945 সালের 9ই আগস্ট নাগাসাকি শহর জাপানে পরমাণু বোমা পড়েছিল, আর তাতে সারা পৃথিবী কেঁপেছিল। 9ই আগস্ট 2024 সালের ঘটনা আমাদের দেশকে কাঁপিয়ে দিয়েছে। সেই কথা দিয়ে শুরু করেছেন বিচারক, তার পরের কথাই তিনি লিখছেন নৃশংসতার বিবরণ এর থেকে যন্ত্রণা কাতর হতে পারে না। তিনি লিখছেন, টালা থানায় গিয়ে তার বাবা মা যে এফআইআরটি লিখেছিলেন, সেই এফআইআরটি কোনো পেনের কালিতে লেখা হয়নি, সেটা অভয়ার মা বাবার চোখের জলে সেই এফআইআর লেখা হয়েছিল। আর এদেশের সরকার, এদেশের প্রশাসন সেই অভয়ার মায়ের চোখের জলের মূল্য বুঝল না,
যে চোখের জল দিয়ে যে এফআইআর লেখা হয়েছিল, এফআইআর যে কথাগুলি বলা হয়েছিল তাকে আড়াল করার চেষ্টা করলো, তাড়াহুড়ো করে মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো, তাড়াহুড়ো, এবং সেই হত্যাকারীদের তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রথম 4 দিন তদন্ত করেছিল কলকাতার পুলিশ, তাদেরকে আড়াল করলো। আর পরে সেই দায়িত্ব যখন হাইকোর্ট সিবিআই কে দিল, সিবিআই কলকাতা হাইকোর্টের সেই তদন্তকে শুধু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটু দেখে পুরোটা চাপা দিল। তাই আমাদের যন্ত্রণা হয় সেই অভয়ার মায়ের চোখের জলের দাম যে রাজ্য, যে সরকার, যে প্রশাসন দিতে পারে না। তাই বাংলার মেয়েরা 14ই আগস্ট যেরকম রাস্তায় নেমে প্রতিবাদ করে বলেছিলেন এই অন্যায় আমরা মানি না, সেরকমই আগামী 14ই আগস্ট আবার আমাদের রাস্তায় নেমে বলতে হবে অভয়ার মায়ের চোখের জল আর জল নেই, এখন আগুন হয়েছে, মশাল হয়ে সারা রাজ্যে প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। সেই মশাল হবার প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। আর আমরা কি দেখি এখন, আজকেই ঠিক এই মুহূর্তে একটুখানি আগেই আমরা দেখে সত্যিই খুব উৎসাহিত হলাম, পুলিশ প্রশাসনের যারা অধিকর্তা তাদের স্ত্রীরা প্রেস ক্লাবে বসে প্রেস মিট করছেন। কি বলছেন? বলছেন পুলিশদের প্রতি অনেক কুভাষা প্রয়োগ করা হচ্ছে। দারুণ কথা। পুলিশের প্রতি কুভাষার যদি একটি নিদর্শন দিতে হয় তাহলে সে কথাগুলি আমরা বলতে পারবো না, কোনোদিন শিখিনি সে কথা বলতে। তাহলে ওই বীরভূমের শাসক দলের নেতার সেই অডিও ক্যাসেটটি চালিয়ে দিতে হয়। আমরা একবার 9 জুন আমরা টালা থানা অভিযানে গেছিলাম। টালা থানা অভিযানে যাওয়ার সময় টালা থানার ওসি আমাদের জানতে চাইলেন আপনারা কেন এসেছেন, আপনারা কি থানার ভেতরে ঢুকবেন? বললাম না, আমরা টালা থানায় ঢুকবো না, টালা থানার বাইরে। কারণ টালা থানার ওসি এবং আমরা মনে করেছি টালা থানা হলো এই আরজিকরের অভয়া হত্যার আঁতুড়ঘর। কারণ আরজিকর মেডিকেল কলেজে বিগত 3 বছর 4 বছর ধরে ছাত্ররা যখন অত্যাচারিত হতো, টালা থানায় গিয়ে যখন এফআইআর লিখত, সেই এফআইআর বদলে যেত, যে অভিযোগ করত তাকে উল্টে ফাঁসিয়ে দিত ওই টালা থানা। তো আমরা বলেছিলাম টালা থানায় ঢুকবো না, শুধু আমরা এসেছি যে ওই বীরভূমের শাসক দলের নেতার অডিও ক্যাসেটটা 2 বার চালিয়ে দিয়ে চলে যাব, এর থেকে আর বেশি কিছু আমাদের বলার নেই। আর যখন চালাবো আমরা কিন্তু কানে আঙুল দিয়ে থাকবো, আপনারা কানটা খুলে রাখবেন, এইটুকু শুধু বলতে আসবো আমরা। ঠিক একই রকম ভাবে আজকে যখন প্রেস ক্লাবে মিটিং হচ্ছে আমরা উৎসাহিত হচ্ছি যে পুলিশের স্ত্রীরা যখন প্রেস ক্লাবে নেমে বলছেন কু কথা বলা হচ্ছে, আমরা তাকে অভিনন্দন জানাই। সাথে সাথে এটা বলি, শুধুমাত্র প্রেস ক্লাবে এটা বলে থামবেন না, নামুন রাস্তায়, আসুন 14ই আগস্ট এই রাজ্যের নারীরা যেদিন ঘোষণা করবে তাদেরও স্বাধীনতা আছে। 14ই আগস্ট রাত্রে যখন পতাকা তুলবে, জাতীয় পতাকা, তখন আপনারাও তাদের সাথে সামিল হন। আর পুলিশ অফিসার যদি পকেটে ঘুষ নিয়ে বাড়ি ফেরে তাকে বলুন আজকে আর বাড়িতে খেতে দেবো না, ওই টাকা ফেরত দিয়ে আসো। যে পুলিশ অফিসার বাড়িতে ঢুকবে কোনো অন্যায় করে, যদি কোনো প্রতিবাদীর গলার মাথার ওপরে লাঠি মারে তাকে বলুন আজকে আর বাড়ি ঢুকতে দেবো না, চলে যাও তোমার ব্যারাকে, সেখানে গিয়ে থাকো। এই কথা তাদের স্ত্রীদের বলতে হবে, এই আশাই আমরা বুক বাঁধি। প্রতিবাদীদের গলা থামাবার চেষ্টা বারে বারে হয়েছে, আরো হবে, আরো হবে। কারণ যখন শাসক মনে করবে যে এই প্রতিবাদ তাদের নড়িয়ে দিতে পারে তখন আক্রমণ আসবে। আর যখন মাটি কাঁপে তখন আমাদের ভূমিকম্প হলে আমাদের পালিয়ে যাওয়ার পথ থাকে না, আমাদের তখন হাতে হাত ধরে থাকতে হয়। ঠিক সেরকমই যখন আমাদের এই অস্থির সময়ে পায়ের মাটি যখন কাঁপছে তখন আমাদের একজনের সাথে আরেকজনের হাত ধরে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। এবং আমরা মনে করি এই সময়ে এই রাজ্যের প্রতিবাদী মানুষেরা, আমাদের যুবকেরা, আগামী ভবিষ্যৎ যারা, তারা ঠিক সঠিক দিশায় আছে। এই ড্রাগ মুক্তির আন্দোলনে আজকে যারা এখানে বসে আছেন, আমরা মনে করি তারাই এই সমাজের সিদ্ধারা, তারাই সম্মান পাওয়ার যোগ্য এবং আগামী ভবিষ্যৎটা তারাই ঠিক করবে। এই কথা বলে আপনাদেরকে আমার আরেকবার অভিনন্দন, নমস্কার জানিয়ে লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে আমরা আছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়বো, এই প্রতিজ্ঞা করে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করি। ডাক্তার তমনাথ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। তমনাথ চৌধুরীকে সংবর্ধিত করবেন সাউথ দমদম লোকাল কমিটি 3-এর
লোকাল কমিটির নেতৃত্বগণকে এখানে আসার জন্য অনুরোধ করছি। মহিলা আন্দোলনের নেত্রী সমাধিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, আচ্ছা, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে উপস্থিত আছে কমরেড সোমা দাস চক্রবর্তী, ওনাকে মঞ্চে আসার জন্য মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। কমরেড পিনাকি রায়কে আমাদের এখানে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, পুরস্কারটা উপস্থিত আমাদের প্রিয় ডাক্তারবাবু, উপস্থিত আমাদের রাজ্যের সম্পাদক সভাপতি, বিজ্ঞান আন্দোলনের রাজ্যের নেতৃত্ব এবং এই জেলার যুব আন্দোলন নেতৃত্ব দেবজ্যোতি, সকলকে অভিনন্দন জানাই যারা সকলে মিলিতভাবে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। বহু বছর ধরে আজকের দিনটা এই অঞ্চলে পালিত হয়। এমন একজন ব্যক্তির স্মরণে আমরা আজকের দিনটায় মিলিত হই, যাকে স্মরণ করবার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের গর্বের কোনো সীমা থাকে না। যদি কেউ কখনো আমাদেরকে প্রশ্ন করে, বিশেষ করে এই জেলার যুব আন্দোলনের নেতৃত্বদের, এই জেলার যুব আন্দোলনের কর্মীদের, যে তোমরা কাদের উত্তরসূরি হতে চাও, তাহলে অবশ্যই কমরেড দিলীপ মণ্ডলের নাম সেই তালিকার উপর দিকে থাকবে। 1993 সাল আমার আগে বলেছেন সৌরভদা, যে দক্ষিণদারি জুড়ে নেশার আক্রমণ ঘটিত হয়েছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডিওয়াইএফআই বামপন্থীরা মানুষকে সংগঠিত করছে এবং যে সময় এই সংগঠিত করবার কাজ চলছে, যাদের নেতৃত্বে ড্রাগ পেডলারদের বিরুদ্ধে প্রতিরোধের ইতিকথা রচনা হচ্ছে, সেই সময় এই দক্ষিণদারির মাটিতে তাদের মধ্যে অন্যতম ছিলেন দিলীপ মণ্ডল। অকালে বেআইনি ড্রাগ ব্যবসায়ীদের কাছে হত্যা হন তিনি, কিন্তু যে লড়াই তিনি শুরু করে দিয়ে গেছিলেন, সে লড়াই আজও প্রাসঙ্গিক। এই যে দক্ষিণদারি অঞ্চল, পুরনো অঞ্চল, স্বাধীনতার পর থেকেই এখানে বার্ডের কারখানা, হাজার হাজার মানুষ কাজ করতেন। এই যে চারিদিকের জনবসতি, এই জনবসতির উৎস যদি আজকেও কেউ খুঁজতে চায়, তাহলে সেই উৎস খুঁজতে গেলে বার্ড কোম্পানিতে যেতে হবে। আজকে সেই বার্ড কোম্পানি প্রায় বন্ধ, উৎপাদন থেমে গেছে। অত বিশাল জায়গা, প্রায় 300 বিঘা জায়গা, এরকম লেক টাউনের মতন জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে। কত কিছু করা যেত এই জায়গায়, হাসপাতাল করা যেত, সরকারিভাবে ড্রাগ বিরোধী আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য এখানে ড্রাগে আসক্ত মানুষের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার করা যেত, নতুন করে কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করবার জন্য এই এত বড় জায়গায় নানান প্রকল্প সরকারিভাবে করা যেত। কিন্তু আজকে আমরা দেখছি যে এই বিশাল জায়গা, সেই জায়গাটাকে ধীরে ধীরে পচিয়ে ফেলে হঠাৎ একদিন শুনবেন যে কেন্দ্রীয় সরকার এই 300 বিঘে জায়গা কাউকে লিখে দিল। কেন্দ্রীয় সরকারের জায়গা
কয়েকশো কোটি টাকা দর হবে যার, হয়তো কয়েক লক্ষ টাকায় আদানি গোষ্ঠীকে লিখে দিলেন নরেন্দ্র মোদীরা। আর এই অঞ্চলের মানুষ যারা বহু বছর ধরে ওই বার্ড কোম্পানিকে ঘিরে তাদের রুজি রুটি জীবিকা সুনিশ্চিত করেছে, তারা কোথায় যাবে? সৌরভদা বলছিলেন আমার আগে যে উন্নয়ন হচ্ছে, বড় বড় লাইট লাগিয়ে দেওয়া হচ্ছে, বড় বড় ফ্ল্যাট হচ্ছে। সেই ফ্ল্যাটগুলো যারা কিনছেন তারা দক্ষিণদারির কেউ নন, স্বাভাবিকভাবেই সাধারণভাবে। আর দক্ষিণদারির সাধারণ মানুষ এই যে কোটি কোটি টাকার ফ্ল্যাট হচ্ছে, তাদের মধ্যে কজন আবাসিক এই দক্ষিণদারির পুরনো মানুষ আমরা প্রশ্ন করতে চাই। আমরা বলতে চাই যে ধরুন এই যে নেশা নিয়ে নানান আলোচনা, যদি কোনো চিকিৎসক মনোবিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যে নেশাগ্রস্ত হওয়ার কারণ কি আর কারা সাধারণত নেশাগ্রস্ত হয়, 100 জনের মধ্যে 99 জন মনস্তত্ত্ববিদ বলবেন যে নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা কম বয়সীদের মধ্যে সবচাইতে বেশি। আর কেন নেশাগ্রস্ত হচ্ছেন, কেন পুড়িয়া খুঁজে বেড়াচ্ছেন, কেন কলকে খুঁজে বেড়াচ্ছেন, যদি এই প্রশ্নে যেতে হয় তাহলে এই যে কম বয়সী যারা সত্যি সত্যি নেশাগ্রস্ত হচ্ছেন তাদের মানসিকভাবে বিষাদ, ইংরেজিতে যেটাকে বলে ডিপ্রেশন, সেই ডিপ্রেশন হচ্ছে নেশাগ্রস্ত হওয়ার একটা প্রধান কারণ। আর যখন চারিদিকে কর্মহীনতা, যখন পড়াশুনো করে চাকরিটা আমি পাচ্ছি না, যখন আমার হকের চাকরি কয়েক লক্ষ টাকায় তৃণমূলের কাউন্সিলর বেচে দিচ্ছে, যখন আমার এই শহরে আমার এই রাজ্যে আমার কাজ করবার সুযোগ নেই, যখন কাজ খুঁজতে দিনমজুর হয়েও কাজ খুঁজতে আমাকে যেতে হবে অন্য কোন রাজ্যে, কয়েকশো টাকা দৈনিক আয় বেশি হবে বলে, তখন আমি যে 18, 19, 20, 21, 22 বছরের একজন যুবক, একজন যুবতী, সে এই মানসিক বিষাদ থেকে নেশার দিকে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। তাই নেশাগ্রস্ত হওয়া যেরকম অপরাধ, ঠিক একই ভাবে দাঁড়িয়ে নেশাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি যারা তৈরি করছে, যে সরকার এই পরিস্থিতি তৈরি করছে, আর যে সরকার জেনে বুঝে নেশার সামগ্রী বিক্রি হওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে দেখেও দেখছে না, তারা একইভাবে সমানভাবে অপরাধী বলেই আমরা মনে করি। আজকের কেন্দ্রের সরকার এই যে বার্ড কোম্পানির মালিক যারা, নতুন ভাবে তারা সারা দেশে একটা গল্প নামাচ্ছে। কি সেই গল্প? বাইরের রাজ্যে কাজ করতে গেছেন গরিব মানুষ, পশ্চিম বাংলা থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, মিনাকা থেকে, আমাদের জেলার হিঙ্গলগঞ্জ থেকে, সন্দেশখালী থেকে বাংলায় কথা বলছেন, পুলিশ এসে ধরবে, বলবে তুমি কি বাংলাদেশি? সে তো হাত জোর করে বলবে আমি বাংলাদেশি নই, আমি পশ্চিম বাংলা থেকে এসেছি। বলবে প্রমাণ দেখাও। সে আধার কার্ড দেখাবে, সে ভোটার আইডি কার্ড দেখাবে, কিন্তু সেই অঞ্চলের পুলিশ, সেই রাজ্যের পুলিশ বলবে এতে হবে না। এই যে বিহারে এসআইআর হলো, এসআইআর এই যে প্রায় 60 লক্ষরও বেশি ভোটারের নাম বাদ গেল, একটা রাজ্যের উপমুখ্যমন্ত্রীর নামও বাদ দিয়ে দিয়েছে, লালু প্রসাদ যাদবের ছেলে, তার নাম বাদ।
সেই এসআইআর এর নামে বাদ দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বলছে তোমার আধার থাকলে যথেষ্ট নয়, তোমার ভোটার আইডি কার্ড থাকলে যথেষ্ট নয়, তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, তোমার জমির দলিল দেখাও, তুমি যে ক্লাস 10 পাস করেছো সেই স্কুলের সার্টিফিকেট দেখাও। আচ্ছা, এই কেন্দ্রীয় সরকারকে যখন পার্লামেন্টে আমরা জিজ্ঞেস করব যে আজকের দিনে দাঁড়িয়েও, এই 2025 সালে দাঁড়িয়েও এই সারা ভারতবর্ষে একদিনে যত শিশুর জন্ম হয় তার মধ্যে কত শতাংশ শিশু হাসপাতালে জন্মগ্রহণ করে না, এই ভারতবর্ষের সরকার কি বলতে পারবে যে সেই শতাংশটা 10-এর নিচে? বলতে পারবে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে এখনো প্রায় 20% শিশু নন ইনস্টিটিউশনাল বার্থ, মানে হাসপাতাল, নার্সিংহোম এসব কিছুতে জন্মগ্রহণ করে না, তারা তাদের বাড়িতে জন্মগ্রহণ করে। তাদেরকে কে দেবে বার্থ সার্টিফিকেট? আর আজকে যখন এই অবস্থা, তখন আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে এই শতাংশটা আরো বেশি ছিল। তাই ভারতের সরকার চাইছে গরিব মানুষকে, ছিন্নমূল মানুষকে, তাদেরকে ভোটার অধিকার থেকে সরিয়ে দিতে। আর বাঙালিদের উপরে যে আক্রমণ নামিয়ে এনেছে তারা, বাংলাদেশি বলে, আমরা বলতে চাই যে আমাদের যেতে হচ্ছে কেন অন্য রাজ্যে? পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতি, গরিব মানুষের ভরসার জায়গাগুলো, কর্মসংস্থানের জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সংকুচিত করে দিচ্ছেন। আমাদের আয়, একদিনের রোজ প্রত্যেক দিন কমছে। ভারতবর্ষের মধ্যে যে কটা রাজ্য রয়েছে তাতে একদিনের আয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে নিচের দিকে পশ্চিমবাংলা। তাহলে সত্যি সত্যি কয়েকটা টাকা বেশি অর্জন করবার জন্য যদি পশ্চিমবাংলার শ্রমিকরা অন্য রাজ্যে চলে যায়, অপরাধ কার? অপরাধ এই পশ্চিমবাংলার সরকারের, যারা পশ্চিমবাংলায় যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করতে পারছে না। তাহলে একদিকে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ঝেঁটিয়ে বার করে দিচ্ছে পশ্চিমবাংলা থেকে গরিব মানুষকে, আর অন্য রাজ্যে গিয়ে নরেন্দ্র মোদীর আরএসএসরা তাদেরকে বাংলাদেশি বলে হাতে বেরি পরিয়ে, পায়ে বেরি পরিয়ে ফেরত পাঠাচ্ছে পশ্চিমবাংলায়। আমি বলতে চাই বন্ধু, দক্ষিণদারির মানুষের কাছে এই আপিল আমাদের থাকবে, আজকে যদি বাঙালিদের উপরে বাংলা ভাষার জন্য তাদেরকে বাংলাদেশি বলা যায়, আগামীকাল কিন্তু আপনার ভাষা যদি উর্দু হয়, তাহলে আপনাকে এই সরকার যদি পাকিস্তানি বলে, কেউ কিন্তু তার বিরোধিতা করতে পারবে না। তাই প্রথমে বাংলাদেশি, বাঙালিদের বাংলাদেশি, সেই ধাপের পরে যদি আরো বাড়তে যান বিজেপি ওয়ালাদের, তাহলে উর্দু ভাষীদের বলবে পাকিস্তানি। এদের গোড়াতেই কাটতে হবে, গোড়াতেই ছাড়তে হবে, পালানো যাবে না এদের। আমাদের ডাক্তারবাবুরা বলছিলেন যে অভয়ার কাণ্ড, এই যে নবান্ন অভিযান করলো বিজেপি। আচ্ছা বাবা, বিজেপি নবান্ন অভিযান করবে, কোনো আপত্তি নেই, রাজনৈতিক দল, কিন্তু এই যে হোর্ডিং লাগালো, কোথাও বিজেপির নাম নেই। এমন একটা আবহাওয়া তৈরি করছে যেন ওটা সাধারণ মানুষের নবান্ন অভিযান। আচ্ছা, সাধারণ মানুষের যদি নবান্ন অভিযান হয়, তাহলে তার সামনে শুভেন্দু অধিকারী কেন থাকবে? তার সামনে শঙ্কর কেন থাকবে? তার সামনে সজল ঘোষ কেন থাকবে? থাকার তো কোনো কারণ নেই। আমি বলতে চাই শুভেন্দু অধিকারীদের যে দেখুন, 2026-এর নির্বাচন আসছে, যদি হাওয়া গরম করবার জন্য, ভোট করবার জন্য এসব নবান্ন অভিযান করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি সত্যি সত্যি চান অভয়ার বিচার হোক, যদি সত্যি সত্যি চান যে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে যে তিলোত্তমা, সেই তিলোত্তমার খুনিদের বিচার হোক, তাহলে ওসব নবান্ন অভিযান আপনাদের করবার প্রয়োজন নেই।
ফর্সা ফর্সা মুখ রোদ্দুরে লাল হয়ে যাচ্ছে, ওসব হচ্ছে অভ্যেস আছে নাকি আপনাদের? ঠান্ডা ঘরে থাকা অভ্যেস? আপনারা দুটো ফ্লাইটের টিকিট কেটে পশ্চিমবাংলার বিজেপি চলে যান দিল্লিতে। দিল্লিতে প্লেন থেকে নেমে গাড়ি নিয়ে চলে যান অমিত শাহর ঘরে। অমিত শাহর ঘরে গিয়ে দুটো নক করে ঘরে ঢুকুন, ঢুকে বলুন, অমিত শাহ সাহেব, আপনি তো এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, মিলিটারি, সিবিআই, ইডি সব আপনাকে জহুজুর বলে, তাহলে আমরা পশ্চিমবাংলায় চাইছি অভয়ার বিচার হোক। আপনি একটু সিবিআই কে বলুন না সত্যি সত্যি তদন্তটা করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে, তাদেরকে চিহ্নিত করতে। কেন সে কাজ করছেন না? কেন সে কাজ না করে হাওয়া গরম করছেন, রাস্তায় ছোটাছুটি করছেন? রাস্তার আন্দোলন বিজেপিকে মানায় না, হয় না, পারেন না আপনারা, সম্ভব নয় আপনাদের দ্বারা। যেটা পারেন সেটা করুন। কেন যাচ্ছেন না অমিত শাহর কাছে? কি বলবেন? কি করে বলবেন যে সত্যি সত্যি আমরা অভয়ার বিচার চাই? বলতে গেলে তো আমরা প্রশ্ন করব, কোন এখতিয়ারে দাঁড়িয়ে বিজেপি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলে অভয়ার বিচার চাই, যখন উত্তরপ্রদেশে হাথরাস আর উন্নাওতে তারা হাত বাঁকিয়েছে? কি করে বলবে তারা? যে কাজ নিজেরা করেছে এর থেকে বেশি গুণ করেছে, তারা অন্য রাজ্যে এসে সেই ঘটনার বিরুদ্ধে কি করে শট তুলবে? তুলতে পারবে না তো তারা, তাই তাদের এই নাটক করতে হচ্ছে। ডাক্তারবাবু বলে গেলেন যে সারা পশ্চিমবাংলার মহিলাদেরকে এক জায়গায় হতে হবে। আমরা দেখলাম টিভিতে যে পুলিশের বউয়েরা তারা বলছে পুলিশকে কুকথা বলা হয়। তা আমি বলতে চাই, ছোটবেলা থেকে আমরা শুনেছি যে যে দৃষ্টিহীন তাকে কানা বলা যাবে না, যে কানে শোনে না তাকে কালা বলা যাবে না, কিন্তু যে চুরি করে তাকে যদি চোর না বলি তাহলে আমরাও অপরাধ করছি, আর যে সমাজকে চুরি করে ফাঁক করে দিচ্ছে সেই সমাজের প্রতিও আমরা অবিচার করছি। পুলিশের সম্মান আছে নাকি? রেখেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশ করে পুলিশের কাজ। যদি পুলিশ পুলিশের কাজ করত তাহলে এই ঘটনা ঘটে। এই যে আরজি করের ঘটনা, বিশাল ঘটনা, এই যে দুর্নীতির চক্র সারা আরজি কর জুড়ে ওখানকার প্রিন্সিপাল সাজিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়ধন্য প্রিন্সিপাল, যাকে এই ঘটনা ঘটবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ ভবনে প্রমোশন দিয়ে গার্ড করতে চেয়েছিলেন। এই ঘটনা ঘটানো কিছুতেই সম্ভব ছিল না যদি তার দারোয়ান হয়ে টালা থানার আইসি ওসি সে বসে না থাকতো। আর এই যে চোর টালা থানার আইসি ওসি যারা এই ঘটনার কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, সেই টালা থানার আইসি ওসি তাকে যদি আমরা এখন চোর বলি, তাকে যদি বলি ধর্ষকদের তিনি আড়াল করতে চেয়েছিলেন, তাতে যদি তার মিসেসের গায়ে ফোসকা পড়ে আমাদের কিছু করার নেই। সত্যি কথা বললে কখনো 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 মানহানির মামলা হয় না। আমরা বলতে চাই যে লড়াই আমাদের সামনে আসছে। একটা লড়াই দিলীপ মন্ডলরা শুরু করে দিয়ে গেছিলেন, ড্রাগের বিরুদ্ধে লড়াই। ধাপে ধাপে সৌরভ দ্বারা, সত্যনারায়ণ দ্বারা, গোপাল দ্বারা, সন্তোষ দ্বারা, প্রজন্মের পর প্রজন্ম এই অঞ্চলের যুব আন্দোলনের নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এই অঞ্চলকে ড্রাগ মুক্ত করেছে। ড্রাগ মুক্ত করা মানে শুধু ড্রাগের আড্ডাগুলোকে কাজের থেকে বিরত করা, বিক্রি করার থেকে বিরত করা তা নয়। ড্রাগের প্রতি আসক্তি যাতে না হয় মানুষের, কম বয়সী ছেলে মেয়েদের, সেই রকম সুযোগ করে দেওয়া, কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, আয় করবার সুযোগ করে দেওয়া, যাতে মাথার মধ্যে সেই বিষাদ না আসে যেই বিষাদের কারণে সে দুটো পুড়িয়া খেয়ে রাতের ঘুমটা কাটিয়ে দিতে চায়। একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছিল, কিন্তু নতুন করে 2011 সালের পর থেকে আমাদের কাছে খবর আছে নতুন করে আবার পুড়িয়ার ব্যবসা শুরু হচ্ছে এই অঞ্চলে। আর আবার যে কারণে সেই ব্যবসার
রমরমা ঘটেছিল, ঠিক সেই কারণগুলোই আবার নতুন করে আমাদের চোখের সামনে এসে আসছে। কি সেই কারণ? পড়াশুনো করেছি, কাজ নেই, নানান রকম বিষাদ মাথার উপরে কাজ করছে। কেউ একটা বলছে এই ওষুধটা 2 মিনিটের জন্য খেয়ে নাও, তাহলে তুমি অন্তত অন্য একটা জগতে চলে যাবে। 18, 19, 20, 21 বছরের ছেলে কতটাই বা তার বোধ আর বুদ্ধি? খেয়ে নিল একদিন, খেয়ে ভাল লাগলো 2 দিন 3 দিন, আর তাকে পাবেন না আপনি। সুতরাং আমরা বলতে চাই যে ড্রাগের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনের এই অঞ্চলের নেতৃত্ব আমরাই দিয়েছি। আর আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে যখন এই ঘটনাগুলো, এই আসক্তি আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে, আমাদেরকেই আবার সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তাদের গার্জেন হিসেবে, তাদের রাখওয়ালা হিসেবে এই ড্রাগ আন্দোলনের, ড্রাগের ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের ড্রাগ আন্দোলন গড়ে তুলতে হবেই। আজকে এই সভায় আমাদের এই শপথই নেওয়া প্রয়োজন। আমি শেষ করব, বছর ঘুরতে পারবে না 2026-এর নির্বাচন, এবং এই নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন এই সময়ের পশ্চিম বাংলার রাজনীতিতে। এটা বুঝে রাখবেন যে এত অপকর্ম করে গেল মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 বছর ধরে। এই যে অভয়াকাণ্ড হলো, তার থেকে কোনো শিক্ষা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রীকে ধর্ষণ করে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রাখা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রাখা মনোসিজ। তারপরে একটা প্রায় অপ্রাসঙ্গিক উপনির্বাচন, সেই উপনির্বাচনে জেতবার পরে এমন তাদের উল্লাস, এমন তাদের বিজয় মিছিল, তাতে আবির নেই, তাতে ফুল নেই, পাপড়ি নেই, শুধু সকেট বোমা। আর সেই বোমা ছোড়া হচ্ছে সিপিএম পরিবারগুলোর দিকে তাক করে। এমন একটা বোমায় আমাদের ছোট্ট বোন তামান্না, সংখ্যালঘু পরিবারের একজন মেয়ে, স্কুলে পড়তো, সে প্রাণ হারালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈদের নামাজে গিয়ে রেড রোডের রাজনীতির কথা বলেন, সংখ্যালঘু মানুষের গার্জেন হওয়ার চেষ্টা করেন, তাদের রক্ষা করবার চেষ্টা করেন। ওই ঈদের নামাজ থেকেই যদি ঘুরে কোনো মানুষ, কোনো মা উঠে প্রশ্ন করেন যে এত কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে আমাদের রক্ষা করবেন বলছেন, আর আমাদেরই সম্প্রদায়ের একটা ছোট্ট শিশুকে আপনার রাজনৈতিক দলের দুষ্কৃতীরা বোমা ছুড়ে মারলো, কে তাকে রক্ষা করলো? উত্তর দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর দিতে পারবেন না। তাই যে এত অপকর্ম, 26,000 লোকের চাকরি চলে গেল, অপকর্ম সারা ভারতবর্ষ হা করে দেখছে যে এমন একটা সরকার চলছে যে সরকার 26,000 লোকের চাকরি খেয়ে নিতে পারে, কিন্তু একটা লোকের চাকরি দিতে পারে না সৎভাবে। সুতরাং এই আসন্ন নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি না কমানো যায়, তাকে আশ্রয় দেওয়া বিজেপির শক্তি না কমানো যায়, তাহলে এই যে 7 খুন মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ লক্ষ অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়, পাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, সেই সব খুন, পাপ, দোষ সব ইতিহাসে চলে যাবে। নির্বাচনের জয়ের দ্বারা এই সব ভুলকে সে ঠিক প্রমাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাহায্য করতে হয়, তৃণমূলকে যদি সাহায্য করতে হয়, শুধু রাস্তার আন্দোলন, অবশ্যই রাস্তার আন্দোলনে আমাদের থাকতে হবে, কিন্তু তাদের যেন তেন প্রকারণে নির্বাচনে হারাতেই হবে। এই চ্যালেঞ্জ আমাদের সকলকে নিতে হবে। এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এখন এই সভায় বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব, অভি আছে, দেবজ্যোতি আছে, বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব রয়েছেন, মহিলা আন্দোলনের নেতৃত্ব রয়েছেন, ওই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেড, মা বোনেরা, ব্যবসায়ী বন্ধুরা, সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন, লাল সেলাম, নমস্কার, আদাব এবং প্রণাম জানিয়ে গুটি কয়েক কথা।
গোটা পশ্চিম বাংলার ইতিহাসে আজকের দিনটি আমাদের কাছে খুব স্মরণীয়। 1993 সালের 12ই আগস্ট ড্রাগ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ দিলীপ মণ্ডলের স্মরণেই গোটা পশ্চিম বাংলায় আজকের দিনটি আমরা ড্রাগ বিরোধী দিবস হিসাবে পালন করি। কেন? দক্ষিণদারি আমাদের কাছে গোটা পশ্চিম বাংলার ইতিহাসে একটা নতুন মাইল ফলক। এই দক্ষিণদারি প্রতিদিন শিখিয়েছে কিভাবে সাধারণ মানুষের আন্দোলনকে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হয়। এই দক্ষিণদারি শিখিয়েছে কিভাবে ড্রাগ বিরোধী আন্দোলনকে গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিতে হয়। এই দক্ষিণদারি আমাদেরকে শিখিয়েছে মানুষকে সঙ্গে নিয়ে হাতে হাত ধরে রাস্তায় কিভাবে পার হতে হয়। আমরা প্রতিদিন শিখেছি এই দক্ষিণদারির মানুষের কাছে। তাই তো সেদিন এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 1987 সাল থেকে ড্রাগের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। আস্তে আস্তে নানাবাঞ্চলে আন্দোলন। ঠিক সেই সময় এই দক্ষিণদারি এলাকায় 1993 সালের মধ্যবর্তী সময় এই এলাকায় প্রতিদিন ক্যাম্প হতো, সপ্তাহে ক্যাম্প হতো, মাসে ক্যাম্প হতো এখানকার উর্দু স্কুলে। আর সেই ক্যাম্পে এই এলাকার ড্রাগ আসক্ত মানুষদেরকে চিকিৎসা করা হতো। প্রথমে যখন ড্রাগ আসক্ত মানুষের চিকিৎসা শুরু করা হলো এই এলাকায়, রিক্সা চালক, ভ্যান চালক, ছোট ব্যবসায়ী, যাদেরকে দুষ্কৃতীরা ড্রাগে আসক্ত করে ইনকামের রাস্তা তৈরি করছিল এই এলাকার দুষ্কৃতীরা, তখন সেই উর্দু স্কুলে যখন স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষকে সচেতনতা করা এবং ড্রাগ থেকে যখন আস্তে আস্তে সরে আসছিল, তখন সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সেই স্কুলের তৎকালীন নেতারা দিলীপ মণ্ডল সহ বিজয় বাবুরা, তৎকালীন লোকাল কমিটির সম্পাদক, ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে শুধু ড্রাগ ছাড়ার পরে মানুষের একটা ড্রাগ অ্যান্টি রিয়াকশন তৈরি হয়, তখন তার কাউন্সিলিং এর প্রয়োজন হয়, তার ওষুধের প্রয়োজন হয়। তাই তাদের পরিবারের লোককে নিয়ে না আসলে ড্রাগের চিকিৎসা হবে না। পরিবারের লোকের সঙ্গে বিরাট সম্পর্ক তৈরি হলো এলাকার। আর ড্রাগের ব্যবসায়ী যারা যে দুষ্কৃতীরা করতে শুরু করেছিলেন, তারা ভাবলেন যেভাবে ড্রাগ থেকে সাধারণ মানুষ প্রতিদিন সরে যাচ্ছে, তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হবে। একজন রিক্সা চালক, একজন ড্রাগ আসক্ত মানুষ প্রতিদিন 8 পুড়িয়া 10 পুড়িয়া করে ড্রাগস লাগতো। এক এক পুড়িয়ার দাম ছিল প্রায় 25 টাকা, 30 টাকা। প্রতিদিন একজন ব্যবসায়ীর 2 কোটি টাকা করে ইনকাম হতো। সেই ইনকাম যখন কমতে শুরু করলো, তখন তারা প্রথম আক্রমণ নামিয়ে আনলো এই বিজ্ঞান মঞ্চ এবং তার সঙ্গে যুব আন্দোলনের কর্মীদের উপর, যে বন্ধ করতে হবে না, ড্রাগের ব্যবসা চলবে না। তাই তো যখন আস্তে আস্তে প্রতিদিন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে এলাকার বিজ্ঞান মঞ্চের কর্মীরা, যুব ফেডারেশনের কর্মীরা, যে আমাদেরকে হসপিটাল খুলতে হবে। হসপিটাল করার পরিকল্পনা করলো। 16টি বেডের একটা হসপিটাল করবে, তার পরিকল্পনা গ্রহণ করলো। সেই হসপিটালের কাজ শুরু হবার কথা ছিল 16ই আগস্ট থেকে, কিন্তু তার আগেই 12ই আগস্ট যখন দক্ষিণদারিতে কমরেডরা বসে আছেন দক্ষিণদারির উর্দু স্কুলে, আর স্কুলে যখন লিফলেট লেখা হচ্ছে, সেই লিফলেট লেখার সময় বিজয় পাল বেরিয়ে গেলেন। তার কিছুক্ষণের মধ্যেই এই এলাকার দুষ্কৃতীরা আক্রমণ করলেন, একটার পর একটা গুলি আর একটার পর একটা বোমা ফেলতে শুরু করলেন। যখন দেখলেন যে বোমার আঘাতে, গুলির আঘাতে বিদ্যুৎ মণ্ডলরা মারা যাচ্ছে না, একটার পর একটা কমরেডরা মারা যাচ্ছে না, তখন বিদ্যুৎ মণ্ডলের মৃত্যুকে নিশ্চিত করার জন্য মাথায় কপালে রিভলভারটা টিকিয়ে তাকে গুলি করলেন, হত্যা করলেন। হসপিটাল নিয়ে যাবার সময় তার মৃত্যু হলো। এই এলাকার ড্রাগের ব্যবসায়ীরা, দুষ্কৃতীরা ভেবেছিলেন যে ড্রাগের একজনকে খুন করলে, আক্রমণ করলে,
হয়তো এই এলাকার বিজ্ঞান আন্দোলনের কর্মী এবং যুব আন্দোলনের কর্মীদের মিছিলকে বন্ধ করা যাবে, তাদের লড়াইকে বন্ধ করা যাবে, কিন্তু তারা পারেনি। পরের দিন যখন গোটা পশ্চিম বাংলার পাহাড় থেকে সাগর কমলের বিদ্যুৎ মণ্ডলের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাস্তায় হাজার হাজার লাখো লাখো মানুষ মিছিল করতে শুরু করলো, আর এই দক্ষিণদারি এলাকায় বিদ্যুৎ মণ্ডলের মৃতদেহ নিয়ে যখন দিলীপ মণ্ডলের হাজার হাজার লাখো মানুষ যখন রাস্তায় শুরু করলো মিছিল, তখন সেই সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলার ইতিহাসে এক নতুন ইতিহাস তৈরি হলো। আর সেই ইতিহাসের সাক্ষী রেখেই গোটা পশ্চিম বাংলায় একটার পর একটা লড়াই আর একটার পর একটা আন্দোলন আমাদের শুরু হলো। আজকের সময়ে দাঁড়িয়ে কেন আজকের দিনটা প্রাসঙ্গিক, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন। এই পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার আসার পর কি শুরু করলো? তারা শুরু করলো আবার সেই নতুন কায়দায়, একদিকে গ্রামীণ অর্থনীতিকে ভেঙে দাও, একদিকে বেকারকে আরো বেকারত্বের জায়গায় পৌঁছে দাও, যাতে পশ্চিম বাংলার ছাত্ররা যুবরা কাজ না পায়, শিক্ষাঙ্গনের উপরে আক্রমণ নামিয়ে আনো, আর পশ্চিম বাংলার যুব সমাজকে আবার নেশায় আসক্ত করো। তাই তো পশ্চিম বাংলায় নতুন করে 8,000 স্কুলকে বন্ধ করে দিয়ে 26,000 নতুন মদের লাইসেন্স দেয় এই রাজ্যের সরকার। একটার পর একটা মদের কারখানা তৈরি হয়, গোটা পশ্চিম বাংলাকে ড্রাগে আসক্ত করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই, এই লড়াইকে আরো তীব্রতর করার জন্য গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমাদের যে লড়াইকে পরিচালনা করতে হবে। আমরা তাই সাধারণ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আসুন, এই লড়াইটাকে আমাদের একসাথে লড়তে হবে। পশ্চিম বাংলা আজকে ভালো নেই, শুধু দক্ষিণদারি নয়। আপনি যদি পশ্চিম বাংলা থেকে আজকে পশ্চিম বাংলার মধ্যে উত্তরের জেলায় যান, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জেলায় আজকে বেকার যুবকদেরকে আজকে কাজ না পেয়ে নেশাতে আসক্ত হয়ে পড়ছে, আর প্রতিদিন পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, যদি আপনি এগিয়ে যান উত্তরের জেলা থেকে আজকে দক্ষিণের জেলা, দেখবেন মা বোনেদেরকে পাচার করা হচ্ছে, অল্প ছোট্ট বয়সীর মেয়েদেরকে আজকে বিক্রি করতে বাধ্য হচ্ছে মা বাবারা। কয়দিন আগে দেখলেন শিলিগুড়িতে 50-60 জন আমাদের যুবতী কম বয়সের মহিলা ধরা পড়লো, তাদেরকে পাচার করে দেয়া হচ্ছে। তাহলে একদিকে কৃষি ব্যবস্থা সংকটের মুখে পশ্চিম বাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার কেন গ্রামীণ অর্থনীতির উন্নতি করেছিল, তার কারণ জানতো। গ্রামের অর্থনীতি উন্নতি হলে গ্রামে ছোট ছোট বাজার তৈরি হবে, আর গ্রামে যখন ছোট ছোট বাজার তৈরি হবে, সেই বাজারে মালকে কেনার জন্য শহরে বড় বড় বাজার তৈরি হবে, আর সেই শহরের বড় বড় বাজারের মালকে সাপ্লাই দেওয়ার জন্য বড় বড় কারখানা তৈরি হবে, আর সেই কারখানার বাংলার বেকার ছেলেরা কাজ পাবে। তাই গ্রামীণ অর্থনীতি উন্নতি করার জন্য এক ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলি জমিকে 3 ফসলি, আর অন্যদিকে বর্গাদার পাট্টাদারের মাধ্যমে মানুষকে জমি বিলি-বন্টন করেছিল। যে গ্রামীণ অর্থনীতি যদি সক্রিয় হয়, উন্নত হয়, শহরের অর্থনীতি উপর দিকে উঠবে, আর গ্রাম বাংলা শহর একভাবে হাতে হাত মিলিয়ে আজকের যৌবন একটা জায়গায় পৌঁছাবে। তাই তো শুরু হয়েছিল। আর দিদিমণি আসার পরেই একটার পর একটা কারখানা বন্ধ হলো, একটার পর একটা কারখানা বন্ধ। দিদিমণির পোষা বান্ধবদেরকে চ্যালেঞ্জ করছি, একটা নতুন কারখানা বলতে পারবেন যে কারখানা উদ্বোধন করেছেন? এখানে সেক্টর 5 তৈরি হয়েছিল, দিদিমণি সেক্টর 6 তৈরি করতে পারেনি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছিল, সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, একটার পর একটা কারখানা হয়েছে। দিদিমণি আসার পরে একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাজ পাচ্ছে না। শহরে ছদ্মবেশী বেকারের সংখ্যা বাড়ছে, গিগ ওয়ার্কারের সংখ্যা বাড়ছে, কম পয়সায় বেশি খাটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, বাবা শখ করেছিল, ছেলেকে পড়াশোনা করিয়েছিল, ছেলে পড়াশোনা করেছে, ছেলে চাকরি পাবে, মধ্যবিত্ত ফ্যামিলি, বাবা রিটায়ার্ড করেছে, সামান্য একটু টাকা পেনশন পাই বা পাই না, কোন রকমের সংসার চলছে, বাড়িতে অভাব, ওষুধের দাম বেড়ে গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে না,
জিনিসের দাম আকাশ ছোঁয়া। চাল থেকে শুরু করে তেল, 40 টাকা 45 টাকা কেজি চাল কিনতে হচ্ছে, 200 টাকা কেজি তেল কিনতে হচ্ছে, 100 টাকা কেজি মসুরির ডাল কিনতে হচ্ছে, 40 টাকার কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে। সমস্ত জিনিসের দাম একদিকে আকাশ ছোঁয়া। বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, 300 টাকা দামের গ্যাসের দাম আজকে 1000 টাকা 1100 টাকায় কিনতে হচ্ছে। সংসারে যখন অভাব অনটন দেখা দিচ্ছে, অন্যদিকে উপার্জন কমছে। ছেলে বলছে, বাবা আমি একটা কাজই পেয়েছি, চাকরি। বাবা ভাবছে, হ্যাঁ ভালো তো চাকরি পেয়েছিস। না, ছেলে কিসের চাকরি পেয়েছে? না তো শখ করে বাবা ছেলেকে একটা বাইক কিনে দিয়েছিল। আমি বাইক চালানো অপরাধ বলছি না, বাবাকে কটা টাকা দেবে বলে ছেলে সকাল বেলায় উঠে, সন্ধ্যা বেলায় উঠে, রাত্রে বেলায় উঠে মুখে একটা রুমাল বাঁধার পর যাতে কেউ চিনতে না পারে, কেউ শিয়ালদা স্টেশনের সামনে, কেউ কলকাতা স্টেশনের সামনে, কেউ হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকছে, বলছে 100 টাকা দেন, 200 টাকা দেন, আপনাকে এই জায়গা থেকে ওই জায়গায় নামিয়ে দিয়ে আসছি। তারপর যখন কোনো একটা অসুবিধায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাকে দেখার জন্য কাউকে খুঁজে পাওয়া পাচ্ছে না। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছে একটা অফিসে কাজ করার পর, বলছে আমার ছেলের টিউশনিটা মিটবে না, তাই 8টার সময় অফিস থেকে বেরিয়ে আসার পরে 8টা থেকে 10টা বাইকটা চালিয়ে 100-150 টাকা ইনকাম করছে, তারপর বাড়িতে ফিরছে। বলছে রাত্রি 12টার সময় যখন বাড়িতে ঢুকি, আমার বাড়ির বাচ্চাটা ঘুমায়, আর আমি যখন সকাল 6টার সময় একটু ডাল ভাত আলু সিদ্ধ রান্না করে অফিস যাই, তখনও আমার ছেলেটা ঘুমায়। এটাই আমার বাংলা। প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলার যুবদের ভবিষ্যৎকে শেষ করে দেওয়া হচ্ছে। ওটা বাংলার যৌবনকে আজকে হাতে বাটি ধরে দেওয়া হচ্ছে। ধর্মের জন্য বড় বড় মন্দির তৈরি করতে পারেন, কিন্তু বড় স্কুল তৈরি হতে পারে না। বড় বড় মন্দির তৈরি হতে পারে, কিন্তু বড় কারখানা করার সুযোগ দেখাতে পারে না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা দেশ এবং গোটা রাজ্য একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের মনে রাখতে হবে এই লড়াইকে আরো যদি আমাদেরকে এগোতে হয়, আরো ঐক্যবদ্ধ লড়াই, আরো ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের প্রয়োজন। এই আন্দোলনকে যদি, লড়াইকে যদি আমরা এক জায়গায় না আনতে পারি, যদি একটা সুতোই না বাঁধতে পারি, যে বিরাট যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে যদি ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, সরকারি কর্মচারী, আইনজীবী, ডাক্তার যারা আছেন, সব অংশকে আমরা চাইছি আসুন লড়াইটা একসাথে লড়ি। কারণ লড়াইটা যদি আমরা একসাথে না লড়তে পারি, তাহলে গোটা পশ্চিম বাংলায় যে ঘটনা ঘটাতে চাইছে এ রাজ্যের সরকার এবং এই কেন্দ্রের সরকার, সে জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন আমরা পিছিয়ে যাব। কারণ পশ্চিম বাংলায় বামপন্থার পুনরুদ্ধার ছাড়া পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে না। বামপন্থার পুনরুদ্ধার না হলে, বামপন্থা ছাড়া একজন শিক্ষক তার নিজের যোগ্যতায় কাজ পাবে না। বামপন্থা ছাড়া বেকার যুবটা কাজ পাবে না। বামপন্থা ছাড়া স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে না। বামপন্থা ছাড়া আপনার মা বোনের সম্মান পাবে না। বামপন্থা ছাড়া পশ্চিম বাংলায় আমাদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত হবে না। তাই আজকের এই সভা থেকে, আজকের এই স্মরণ সভা থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। দিলীপ মণ্ডলরা যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন, সেই স্বপ্নকে ঘাড়ে তুলে নিয়ে তাদের স্বপ্নকে আরো মজবুত করার শপথ গ্রহণ করতে হবে। কারণ কমরেড দিলীপ মণ্ডলরা যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন, একটার পর একটা যত শহীদ হয়েছে, আমাদের কাঁধে তত দায়িত্ব চেপেছে। আর বর্তমান প্রজন্ম যারা ডিওয়াইএফআই এর সাদা ঝান্ডাটা নিয়ে রাস্তায় হাঁটছেন, মনে রাখবেন যত শহীদ হয়েছে তাদের যত দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে গেছে। তাই মনে রাখতে হবে এই দায়িত্বকে পালন করার জন্য আগামী দিনের নতুন প্রজন্মকে নতুন ভাবনায়, নতুন রূপে, নতুন প্রজন্মের হাতে এই গোটা বাংলাকে নিয়ে আসার জন্য রাস্তার লড়াইয়ে আরো ঐক্যবদ্ধ করতে হবে। যে দিলীপ মণ্ডলরা রাস্তার লড়াই আর বিজ্ঞান মঞ্চ যে লড়াই দেখিয়ে দিয়েছেন, স্বাস্থ্যের যে লড়াইকে এক জায়গায় করে পশ্চিম বাংলায় আবার সেই দিন এসেছে সেই স্বাস্থ্যের উপরে আক্রমণ। আর পশ্চিম বাংলায় নেশায় আসক্ত করার চক্রান্ত, সমস্ত জালকে ছিন্ন করে গোটা পশ্চিম বাংলায় নতুন ইতিহাস রচনার লড়াইয়ে এগিয়ে যেতে হবে। সকলকে অভিনন্দন, লাল সালাম, নমস্কার, আদাব এবং প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।